হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। ভাইজান আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিন পাতাল ঘরের আশেপাশে গিয়েও ঘুরঘুর করেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চাল লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করে। কাজ শেষ করে হাত ধুয়ে ওঠাতেই পূর্ণার গলা ভেসে আসে। আপা, পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারলো তার বোনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী স্বরে বলে, সাদা শাড়ি পরেছো কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে বলে, বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে? এমনি পরা যায় না? বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না, আবার এমন শাড়ি অন্য কোনো রঙই নাই। বলছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। তুমি শাড়ি পাল্টাও। তুই তো ক্যাটক্যাটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা, তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে। পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসে, বলে, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণা চোখ ছোট ছোট করে বলে, না, দেখাচ্ছে না, ভূতের মতো দেখাচ্ছে। পূর্ণার দৃঢ় কণ্ঠ। তাকে এখন যাই বলা হোক সে শুনবে না। আগামীকাল বিয়েটা হয়ে গেলেই পদ্মজার শান্তি। পদ্মজার অন্দরমহলে থেকে যেতে যেতে বলল, ঘরে আয়। আগে বলো, শাড়ি কি পাল্টাবা? পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা রাগী রাগী ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসলো, বলল, ঘরে চল, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলেই সুন্দর, যা চাচ্ছে তাই হচ্ছে। সে উল্লাসিত। পদ্মজা বলল, তোরই ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে? করলে করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে, আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে। তারপর চলে যাবে শ্বশুরবাড়ি। এরপর আর কোনোদিনও দেখা হবে কি না কি পদ্মজা জানে না। সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে চাইছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানোর শেষে বলল, কত সুন্দর লাগছে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলেই দেখতে খারাপ লাগছিল। পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলে, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা বলল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে এসছি। ভাপা পিঠা খাবি? লুতুপুপু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। আপা, পূর্ণা চাপা স্বরে আপা ডাকলো। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। পূর্ণা বলল, বাড়ির মানুষদের কি অবস্থা? জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইল। ওদের নিয়ে কি পরিকল্পনা করেছো? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল। এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে। নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না, ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সব সময়, আর অন্যায় করবি না, আর কখনো সহ্য করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলে, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনো দুপুরের নামাজ পড়ে আসছে। এই তো ভালো মেয়ে, ভালো বউও হবে। পূর্ণা চোখ ভর্তি কাজল, ডাগর ডাগর দুটি চোখ কাজলের ছোঁয়াতে ফুটে আছে। সোজা সিতি করে লম্বা চুল বেনি করা, কানের 7 রঙের গোল আকৃতি দুল, গায়ের ওড়নার পাথরের কাজ, হাতে ঝনঝন করছে কাঁচের চড়ি। সত্যি খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলে, সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়। গড়গড় করে উগরে দেয় ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। তার কথাবার্তা মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা
বা একটা রঙিন ফড়িং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খেলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয়। পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে। পূর্ণার জেদ ধরে। আমি একা যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। পূর্ণার জেদকে পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সকালেই আসবো। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়, বলে, তোমার সুখে আমার সুখ আপা, তুমি আমার মা, তুমি আমার ভালোবাসা। পূর্ণা কেন এত ভালোবাসে? পদ্মজার মুখ ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে বলে, আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি। যখন শ্বশুরবাড়ি চলে যাবি, আমার মাও চলে যাবে। পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। আর একটু জড়িয়ে রাখি। পূর্ণার মায়া মায়া আবদার। পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে চেপে ধরে রাখে। আকাশ পানে চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন খুশি হয়, তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসার পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা। আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। তো যা আমিরকে কিছুই বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়ি যেতে হবে। রাইত হইয়া যাইব। তুমি যাও, আমি আমির ভাইয়ের সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বলে, পরে আমি তোমারে দিয়ে আইতে পারতাম না, বাজার যাবো। তুমি বাজারে যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। আচ্ছা। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে। বাতাস শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলোক ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যায় আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলোয় বিদায় নিচ্ছে, ফিরে আসছে গাঢ় অন্ধকার। আলোক ঘরের সবকটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজল। ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বই কি। সেই ঘরে জানালা নেই, তাই ঘরটি অন্ধকার ডুবেছিল। ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। পূর্ণা বুক ছ্যাঁত করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে। প্রতিটি ঘরে আমিরকে খোঁজে, কিন্তু কোথাও আমিরকে পেল না। অন্দরমহলে গেল নাকি? পূর্ণা যখন আলোক ঘর থেকে বের হতে যাবে, তখন দেখলো খলিল হাওলাদারের সাথে বরকা পরা একটা মেয়ে। তারা দ্রুত হাঁটছে। মেয়েটির হাতে চাপাতি। পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। শিরশির করে ওঠে বুকের ভেতরটা। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। পূর্ণা নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। পূর্ণা মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? সাথে মেয়েটি কে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? মেয়েটির হাতে চাপাতেই বা কেন? পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। সিরদাঁড়া উঁচিয়ে আলোক ঘর থেকে বের হলো। একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে, কিন্তু তারপর ভাবলো ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায়। মেয়েটি সম্পর্কে বোধহয় পদ্মজা জানে না, তাই তাকে বলেনি। মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে বসে? কিছু করার আগে জানতে হবে মেয়েটি কে, এই বাড়ির সাথে তার কিসের সম্পর্ক। পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল। সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, বারবার ঢোক গিলছে। ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। পূর্ণা যতই এগোচ্ছে ততই কাঁপুনি বাড়ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। একবার ভাবলো চলে যাবে, কিন্তু কৌতূহল তাকে জাপড়ে ধরে রেখেছে, তাই পিছু হটতে পারল না। চারপাশে নির্জন ছমছমে। খলিল মেয়েটাকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষের মাথায় আসে। অন্দরমহলের দেয়ালে পিঠ ঠেকিয়ে সাবধানে জঙ্গলের দিকে উঁকি দেয়। খলিল বরকা পরাহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন। তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে, তারপর চাপা স্বরে কিছু বললেন। মেয়েটিও কিছু যেন বলল। পূর্ণা রাতের জঙ্গল ভয় পায়। একটু পর গাঢ় অন্ধকার ছেয়ে যাবে চারপাশে। তার ভীতু মন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভেতরে যেতে সাই দেবে না। তাই পূর্ণা বোকা মস্তিষ্ক বুদ্ধি করলো সে দূর থেকেই খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে।
পাথর কে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে, আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নেবে আর দৌড়ে পালাবে। যে ভাবনা সেই কাজ। পূর্ণা চারপাশে চোখ বুলিয়ে ছোট্ট একটা পাথর কুড়িয়ে নিল, তারপর খলিলের উপর ছুঁড়ে মারল। পাথরটি সোজা খলিলের ঘাড়ির উপর পড়ল। খলিল চমকে তাকালেও মেয়েটি তাকায়নি। মেয়েটি স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে। তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ, শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে। পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল পূর্ণার দিকে তেড়ে আসার আগেই পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষে আর হলো না। আচমকা সেখানে রেদওয়ান উপস্থিত হয়, জাপটে ধরে পূর্ণাকে। পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বেই রেদওয়ান মুখ চেপে ধরল। মেয়েটি রেদওয়ানকে দেখে জঙ্গলের ভেতর চলে যায়। খলিল রেদওয়ানের দিকে এগিয়ে আসেন। পূর্ণা ছটফট করছে ছোটার জন্য, কিন্তু রেদওয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না। রেদওয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলে, ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না? বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন? খলিল কৈফিয়ত স্বরে বলে। না পাইরে আইসি। রেদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো, তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখটা বেঁধে দিল। তার খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধল। পূর্ণা দুই হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরে, তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। ভয়ে পূর্ণার বুক কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে, প্রাণপণ চেষ্টা করছে ছোটার জন্য। রেদওয়ান টেনে হিঁচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউরে ওঠে। মুখ দিয়ে ধরনের শব্দ করতে থাকে। তখন একটা গর্ত থেকে মেয়েলির স্বর ভেসে আসে, চাবি কাজ করছে না। কণ্ঠস্বরটি পূর্ণা বেশ পরিচিত মনে হয়। পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো। খলিলের হাতে টর্চের আলোয় পাতালে যাওয়ার সিঁড়ির চোখের সামনে দৃশ্যমান হয়। সেই দৃশ্য দেখে পূর্ণার পা মাথা থেকে তালু অবধি কেঁপে ওঠে। সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে, কিন্তু এখন সরাসরি দেখছে। অনুভূতি ব্যাখ্যা করার মতো না, তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে। রেদওয়ান পূর্ণাকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনে। পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না। টর্চের আলোয় মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য। মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে। খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে। এক সময় আলো মেয়েটির মুখের ওপর পড়ল, আবার তাৎক্ষণিক সরে গেল। চোখের পলকের গতিতে আলো সরে গেলেও পূর্ণা দেখে ফেলল মেয়েটির মুখ। পূর্ণার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, জোরে জোরে লাফাতে থাকলো। রেদওয়ান পূর্ণাকে ঠেসে রেখেছে। পূর্ণা গোঙাতে শুরু করে। সে মেয়েটির উদ্দেশ্য কিছু বলছে, কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গোঙানোর মতন মনে হচ্ছে। রেদওয়ান পূর্ণাকে বিশ্রী কয়েকটা গালি দিয়ে খলিলকে রাগী স্বরে বলে, এখনো খেলা হয়নি। খলিল হাওলাদার বলেন, চাবিটা কাম করে না। আপনি এর হাত ধরেন, আমি দেখতাছি। খলিল পূর্ণার হাত ধরলে রেদওয়ান চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে। খলিল মেয়েটির উদ্দেশ্যে বলে, তোর ওড়না দে, এই সিঁড়ির হাত বান্ধা লাগবো। মেয়েটি তার মাথার ওড়না খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন। পূর্ণার সাথে সাথে তার দুই হাত খামচে ধরল। মেয়েটির দুই গাল একটা গালিও দিল, কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হলো না। খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে ছুঁড়ে ফেললেন। শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথির মিলিয়ে গেল। শরীরের শক্তি কমে গেল। তারপর খলিল তার মেয়েটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল। পূর্ণার কোমর ব্যথায় টনটন করছে, গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। রেদওয়ান চেষ্টা করেও চাবি কাজে লাগাতে পারল না। তীব্র রাগ নিয়ে সে বলে, দরজার চাবি এটা না? আমির তো এডাই দিল, বললেন খলিল। রেদওয়ানের মাথা গরম হয়ে যায়। সে ছুঁড়ে ফেলে চাবি, পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার। তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কয়েকবার শ্বাস নিল। তারপর পূর্ণার সামনে বসে খলিলের উদ্দেশ্যে বলল, এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা। কি করবি? রেদওয়ান কিছু একটা চিন্তা করলো। তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিতেই পূর্ণা প্রশ্ন করলো, আব্বার পিছু নিয়েছিলে কেন? কতটুকু জানো তুমি? পূর্ণা সর্বপ্রথম মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেললো। তারপর রাগে কিরমির করে রেদওয়ানকে বলল, জারজের বাচ্চা, থুতু দেই তোর মুখে আর তোর বাপের মুখে। দ্রুত গতিতে মেঝেতে পা ভাঁজ করে বসলো। তারপর পূর্ণার মুখের ওপর ঝুঁকে তুই তোকারি করে বলে, আমিরের মুখেও দিবি? পূর্ণা চোখের দৃষ্টি সরিয়ে নেয়। রেদওয়ানের হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো, বলল,
কুমারী মেয়ের থুতু মজা, কি বলেন আব্বা? খলিলের উত্তর আশায় না থেকে রেদওয়ান পূর্ণার মুখের একদম কাছে সে জোরে নিঃশ্বাস ফেলল। রেদওয়ানের উত্তপ্ত নিঃশ্বাসের পূর্ণার শরীর ঘৃণায় রিরি করে ওঠে। রেদওয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ। তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শুকে তাকে উন্মাদের মতো দেখাচ্ছে। পূর্ণার জান বেরিয়ে যাবার জোগাড়। রেদওয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠছে। একটুকু নড়তে পারছে না, চোখ ফেটে জল পড়ছে। রেদওয়ানের পূর্ণার জামার পিঠের চেনটা খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল। সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেলল। তখন চোখের সামনে ছবির মতো ধরা দেয় মৃদুলের মুখটা। কোথায় সে কি এসেছে? সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকার হয়েছে? পূর্ণার মনটা হু হু করে কেঁদে ওঠে। ভেতরে সে আর্তনাদ করে ডাকে তার দ্বিতীয় মাকে, যাকে সে আপা বলে ডাকে। রেদওয়ান পূর্ণার মুখটা ছেড়ে চট করে উঠে দাঁড়ালো। গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল, দেখবেন নাকি যাবেন? কোনো ভেজাল হইব না তো? খলিলের গলার স্বর পাং ছুটে। কিসের ভেজাল? আমির যদি জানে? কি বলবে ও? বউয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম, শালিরে দিয়ে কি দরকার ওর? আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা। পূর্ণা যখন সব জেনে গেছে, ওর বাঁচার অধিকার নাই। রেদওয়ান উত্তেজিত। সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকলো। পূর্ণা জোরে কেঁদে উঠল। চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি বাঁচাও, দোহাই লাগে কিছু করো। রেদওয়ান ফিক করে হেসে ফেলল। পূর্ণা আরও ঘাবড়ে যায়। সে আকুতি করে মেয়েটিকে বলে, ভাবি এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। রেদওয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে, জিভা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলে, তোদের খারাপ বললে তোদের ঘেন্না হয়, আর আসমানিরে খারাপ বললে ও খুশি হয়। সাহায্য চাওয়ারও মানুষ পাইলি না। খলিল ব্যাপারটা উপভোগ করছে। তিনি হেসে আসমানিকে বললেন, যখন সেরা আসিলাম ঋতুর মতো আসিলাম, যে ছেড়ে একবার আমার হাতে ধরা পড়ছে কাইন্দা বাপ ডাকছে, ডরাইয়া মুত্যা দিছে। খলিল কথা শেষ করে হাসলেন। তার হাসির শব্দ ফ্যাচ ফ্যাচে, খুবই বিশ্রী। আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল। পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত। আবার রিদওয়ান এতটাই উত্তেজিত, দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে। দরজা খোলার নামগন্ধ নেই, চিন্তাও নেই। খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন। তারপর আমুদে গলায় বললেন, আমার রাজকন্যার মন খারাপ কেড়ে। রেদওয়ান পূর্ণার বুকের উপর থাবা দিতেই পূর্ণা আর্তনাদ করে ওঠে, আম্মা, আপা। রেদওয়ান পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরমির করে চাপা স্বরে বলল। পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবীর বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে, তার হাতে লাল বেনারসি। পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকলো, কিন্তু মৃদুল আসলো না। সে কেন বাঁচাতে আসছে না? মৃদুল হঠাৎ করেই কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। তারপর চোখের পলকে সেও উধাও হয়ে যায়। পূর্ণার শরীর কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিজেকে বোঝাই তার আপা আসবেই। পূর্ণার চোখের পর্দায় পদ্মজার আগমন ঘটে। পদ্মজা আসছে, হ্যাঁ আসছে। হাতে রামদা নিয়ে দৌড়ে আসছে। তার চোখের দৃষ্টিতে আগুন শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে। তার চুলগুলোকে উড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সব কিছু ছাড়িয়ে সে ছুটে আসছে। এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে, কিন্তু দেরি করে আসছে, ভীষণ দেরি করছে। পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝল। নিষ্ঠুর মাটি নীরব থেকে পূর্ণার সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা। বাপ বেটা মিলে পরপর দুইবার ধর্ষণ করে। পূর্ণার গলা তৃষ্ণায় চৌচির, প্রাণ ভ্রমর যায়। চোখ দুটে নিভু। রেদওয়ান দূরে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার সময় পূর্ণার হাত পা ধাপিয়ে কাতরায়। আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রগাঢ় অন্ধকারচ্ছন্ন জগতে। মাথার ওপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতে গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রেদওয়ান চমকে সেদিকেই তাকালো। আকাশে অর্ধবৃত্ত চাঁদটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রেদওয়ান আবিষ্কার করলো সে প্রচণ্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে পড়ে আছে পূর্ণার লাশ। অন্ধকার ছমছমে পরিবেশ। শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রেদওয়ান প্যান্টের পকেট থেকে বিড়ি আর দেশলাই বের করলো।
পূর্ণাকে হত্যার পর যখন ভাবলো অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দিবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে চাপা স্বরে বলে, কে জানি আইতাছে, মন কয় আমির। হুন রিদু, এইবার আমি তোর উপর সেতলে আমি কিছু করতে পারতাম না, ভাইজানও করব না, ভাইজানে আমারে আগেই কইছে। খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিলেন। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে কে যেন টর্চ নিয়ে এই দিকে আসছে। তিনি আন্দাজ করছেন অজ্ঞাত লোকটি আমির। তারপরে দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রেদওয়ানের বুকের ভেতর ভয় জেঁকে বসে। রেদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পরিজার হত্যার ব্যাপারে আমির সব জানে। রেদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে তার বিচ্ছেদ হয়েছে, যে এখন বিচ্ছেদের আগুনে পুড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শুনে পূর্ণাকে এইভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিজের শক্তি আগুন তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়বে। রেদওয়ান পূর্ণাকে ধর্ষণের আগে যদিও বলেছিল আমিরের শালির জন্য কিছুই করবে না, কিন্তু রেদওয়ান এখন বুঝতে পারছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালির জন্য কিছু না করুক, শালির মৃত্যুর আগুনে ঘি ঢালার মতো কাজ নিশ্চয়ই করবে। পূর্ণা পদ্মজার জীবন, আর পদ্মজা আমিরের প্রাণভোমরা। সংযোগ তো আছেই, কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। আবার খলিল হাওলাদার বলেছেন এবার আর ছেলের পক্ষ নেবে না। রেদওয়ান এত চেষ্টা করেও খলিল মজিদকে নিজের বশে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের আশঙ্কা শতভাগ। রেদওয়ান ভাবল আপাতত আমিরকে রাগানো ঠিক হবে না। আমিরকে হত্যা করার ব্যাপারে মজিদ খলিল দুজনকেই রেদওয়ানের বগে আনতে হবে। একটা মৃত লাশের জন্য পরিকল্পনা নষ্ট করা উচিত হবে না। আর 2 দিন সহ্য করতে হবে আমিরকে। রেদওয়ান খলিল ও আসমানিকে নিঃশ্বাসের গতিতে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো। আমি যে এখানে ছিলাম আমির যেন জানতে না পারে। রেদওয়ান পূর্ণার লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর দ্রুত ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপঝাড়ে কেউ থাকলেও সেটা টের পেয়ে যায় আমির। এই ক্ষমতা সে কোথায় পেয়েছে রেদওয়ানের জানা নেই, তবে আমিরের কাছে শুনেছে আমির লুকিয়ে থাকা মানুষটির নিঃশ্বাস ও তাকিয়ে থাকাটা অনুভব করতে পারে। তাই রেদওয়ান চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। আমির পাতাল ঘরে ঢুকলো। খলিল সিঁড়ি দিয়ে টর্চ ধরলেন। মুখে টর্চের তীব্র আলো পড়তেই আমির কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করল। খলিল হেসে আমোদে কণ্ঠে বলে, বাবু আইসুত নাকি? আমির চোখ ছোট ছোট করে ধমকের স্বরে বলে, আরে এভাবে মুখের উপর টর্চ ধরে রাখছেন কেন? খলিল টর্চের আলোয় দ্রুত অন্যদিকে সরিয়ে নিলেন। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে চাবি। খলিল চাবি হাতে নিয়ে বলে, কোন সময় থাইকা খারাইয়া আসি, চাবি লইয়া আইয়া ভালো করছো তাব্বা। আনতে গেলেন না কেন? আমি অন্দরমহলেই ছিলাম। এই তো এখন যাইতে চাইছিলাম। আমির টর্চ আসমানির মুখের উপর ধরে। তোর এই সময় এখানে কি? আসমানি তার বলকা খুলতে খুলতে বলে, হৃদয়নে ডাকছে। রেদওয়ান কোথায়? জানি না, আমারে আইতে কইয়া নিজের আওয়ার নাম নাই। না আইলে সমস্যা নাই, তুমি আইছো চলবো। আসমানি লম্বা করে হাসে। খলিল বা আসমানি কারো চোখে মুখে একটুও আগের ঘটে যাওয়ার ঘটনা বিন্দুমাত্র ছাপ নেই। আমির আসমানির নোংরা অঙ্গভঙ্গি দেখে হাসলো। আসমানির সামনে সে যতবার আসে ততবার আসমানি বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। গত 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফল এখনও পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো, চাপা স্বরে বলে, খুদার কসম, তোর মতো দুটো দেখিনি। আমিরের অপমানজনক কথা আসমানির গায়ে লাগা তো দূরের কথা, কানেই ঢোকায়নি। খলিল দরজা খুললেন। 3 জন একসাথে ভেতরে প্রবেশ করলো। দরজা লাগানোর সময় আমির তার টর্চের আলোতে মেঝেতে একটা নূপুর দেখতে পেল। সে ভ্রুকুটি করে এগিয়ে আসে, হাতের নূপুরটি তুলে নেয়। আসমানি পেছন থেকে বলল, আমার নুপুর। এই মুহূর্তে রেদওয়ানের ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে লাস্টার কি করা যায়। পাতালে তো এখন ঢোকা যাবে না, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদা আর বস্তা নিয়ে আসতে অন্দরমহলে যাওয়া যায়। তারপর জঙ্গলের পেছনের ডাঙায় দেওয়ালে টপকে ঘাটে চলে গেলেই নিশ্চিত। ঘাটে তাদের ট্রলার আছে।
একবার ট্রলারে উঠতে পারলে পূর্ণার লাশ আর কেউ পাবে না। রেদওয়ানের হাতে বিড়ি ফেলে পূর্ণার লাশ রেখে দ্রুত অন্দরমহলে যায়। পূর্ণার ফ্যাকাশে মুখের উপর একটা জোনাকি পোকা বসে। জোনাকি পোকার জলে জলে আবার নিভে যাওয়া আলোয় পূর্ণার মুখটা আরও ভীষণ অসহায় দেখাচ্ছে, বুক মোচড় দিয়ে ওঠার মতো। পূর্ণার 2 হাত নিস্তেজ হয়ে ঘাসে পড়ে আছে। সারা জনমের জন্য সে ঘুমিয়ে পড়েছে। এই পৃথিবীর বুকে তার 21 বছরের জীবন ছিল। কি হতো যদি আরও কয়েকটা দিন সে বাঁচতে পারত? রেদওয়ান ভীষণ উত্তেজিত। শত শত খুন করার পর এই প্রথম কোনো মৃতদেহ নিয়ে এসে বিপাকে পড়েছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে কথা বলতে প্রান্ত কি পূর্ণার খোঁজে এসেছে? রেদওয়ানকে এক হাতে নিজের ঘাড় ম্যাসাজ করলো। অন্দরমহলে থেকে বস্তা রামদা আনা এখন বিপজ্জনক। পদ্মজা বুদ্ধিমতী, তার রেদওয়ানের সন্দেহ করার সম্ভাবনা শতভাগ। সন্দেহ না, এই মেয়ে নিশ্চিত হয়ে যাবে লতিফাকে দেখা যাচ্ছে না, তাহলে ওকে দিয়ে সাহায্য নেওয়া যেত। এখন কি করবে সে? রেদওয়ানের মাথা ফাঁকা হয়ে যায়। পরক্ষণে মন বলে উঠল, সামান্য নারীকে সে কেন এত ভয় পাবে? তারপর আবার ভাবলো, না, এখন আমির বা পদ্মজার মুখোমুখি হওয়া যাবে না। এত বহু কাঙ্ক্ষিত সাজানো পরিকল্পনা ভেস্তে যাবে পারে। রেদওয়ান উল্টো ঘুরে জঙ্গলে ছুটে আসে। পূর্ণার লাশের পাশে এসে দাঁড়ায় আর একটা বিড়ির জন্য পকেটে হাত দেয়। বিড়ি নেই। সে পায়চারি করতে করতে ভাবতে থাকলো, কি করা যায়। হুট করে তার মাথা কাজ করে। ট্রলারে করে পূর্ণার লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো ব্যবস্থা হয়ে যাবে। ভাবতে দেরি হলেও কাজে দেরি করলো না। সে পূর্ণার লাশ কাঁধে তুলে নিল। জঙ্গল বেরিয়ে ফাঁকা ফটকের সামনে এসে দাঁড়ালো। ভাঙা অংশ কম, পূর্ণার লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে রেদওয়ানকে বের হতে হবে, তারপর পূর্ণার লাশ টেনে বের করতে হবে। রেদওয়ানের পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হলো। বাইরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে গেল। বাইরে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যেই আলোচনা করছে। একজন ইয়াকুব আলী, যিনি গত 4 বছর ধরে মজিদ হাওলাদার মাতব্বর পদের প্রতিদ্বন্দ্বী। সাথে ওনার বিয়ে পাস করা ছেলে ইউসুফ, আর রয়েছে চামচা 2 জন। তারা এই রাতের বেলা গাঢ় অন্ধকারে এখানে কি করছে? একই দিনে এত বিপদ? রেদওয়ান তার ঠোঁট ভেজালো। নিজেদের গোলক ধাঁধায় আটকে রাখা এলাকা যেন এখন নিজেদের জন্যই গোলক ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে ইয়াকুব আলীর এক লোক এখানে এসেছিল, তারপর আমিরের হাতে খুন হলো। আর এখন ইয়াকুব আলী নিজে তার ছেলেকে নিয়ে এসেছেন। কি চাচ্ছে এরা? কিছু কি সন্দেহ করেছে? যদি নারী পাচার সম্পর্কিত কিছু জেনে থাকে, ভাবতেই রেদওয়ানের হৃৎপিণ্ড ছ্যাঁত করে ওঠে। কেউ যেন তার হৃৎপিণ্ডে গরম খুন্তি ছুঁয়ে দিয়েছে। রেদওয়ান নিজেকে আড়াল করে নেয়। ইয়াকুব আলী চলে যান। রয়ে যায় বাকি 3 জন। তারা চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি মেলে। এই খবর দ্রুত মজিদ এবং খলিলকে দিতে হবে। রেদওয়ান দ্রুত সরে আসে। পূর্ণার লাশ দেখে সে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে পূর্ণার কথা ভুলে গিয়েছিল। আগেই লাশের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে সে একা হয়ে পড়েছে। মজিদ হাওলাদার বাড়িতে নেই। খলিল হাওলাদার আমিরের সাথে পাতালে রয়েছেন। দলের কেউ আপাতত কাছে নেই। সব মিলিয়ে জোগা খিচুড়ি অবস্থা। রেদওয়ান পূর্ণার লাশ আবার কাঁধে তুলে নেয়। একটা মৃত নিস্তেজ দেহ নিয়ে টানা হিজড়া করে দম বেরিয়ে যাচ্ছে। মাথার রগ দপদপ করছে। এতদিনে অভিজ্ঞতা আজ রেদওয়ানের কোনো কাজেই লাগছে না। কোনো পথও খুঁজে পাচ্ছে না। আমি তার জায়গায় থাকলে কি করতো? কিছু তো করতোই। রেদওয়ান নিজের উপর বিতৃষ্ণা নিয়ে বলে, আপা ঠিকই বলে, আমিরের মাথার 1 ফোঁটা বুদ্ধিও আমার মাথায় নেই। অনেক ভাবাভাবির পর রেদওয়ান পূর্ণার লাশ একটি গাছের পাশে রাখলো। তারপর শিরদানা সোজা করে দাঁড়ালো। বার কয়েক নিঃশ্বাস নিল এবং ছাড়লো। এলোমেলো চুলগুলো ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে পদ্মজা বসে আছে। পদ্মজার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রেদওয়ান অবাক হওয়ার ভান করে প্রশ্ন করে। পদ্মজা রেদওয়ানের দিকে ঘুরে তাকালো না। প্রান্ত বলল, মির্জা আপাকে খুঁজে পাচ্ছি না। রেদওয়ান 1 গ্লাস পানি খেয়ে হেসে বলে, এই মেয়ে বাদরের মতো। দেখো কার বাড়িতে আছে। আপারা আজ কোথাও যার কথা না। যেতেও পারে। কথা শেষ করে রেদওয়ান নিজের ঘরে চলে গেল।
ঘরে এসে সে অস্থির হয়ে ওঠে। দ্রুত তোষকের নিচ থেকে বড় একটা বস্তা নিয়ে ছোট্ট করে ভাঁজ করে, তারপর ভাঁজ করা বস্তাটা শার্টের ভেতরে বগলে নিয়ে বেরিয়ে পড়ে। রামদা নিতে চেয়েছিল, কিন্তু রামদা লুকানোর মতো জায়গা তার শরীরে নেই। সে চারপাশে চোখ বুলিয়ে সাবধানে আবার জঙ্গলে আসে। পূর্ণার লাশ বস্তার ভেতরে ভরে কাঁধে তুলে নেয়। অন্দরমহলের চারপাশে সুপারি গাছের আচ্ছাদিত। সুপারি গাছ আর রাতের অন্ধকারে কাজে লাগিয়ে রেদওয়ান গেটের কাছে খুব সহজেই চলে আসে। গেটের দারোয়ান মুত্তাল্লিব ঝিমোচ্ছিলেন। মুত্তাল্লিব মসজিদের বিধ্বস্ত দারোয়ান। সে এই বাড়ির সম্পর্কিত সব কিছুই জানে, কিন্তু কখনো খুন হতে দেখেনি বা খুন হওয়া লাশও দেখেনি। এমন দায়িত্ব সে কখনোও পায়নি। এই বাড়ির গোপনীয়তা গোপন রাখাই তার কাজ। রেদওয়ান বাধ্য হয়ে মুত্তালিবকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য ডাকলো। মোত্তালিব কাকা? মোত্তালিবও পিট করে তাকালেন। রেদওয়ানের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। রেদওয়ানের ইশারায় শান্ত হাতে বলল। মুত্তালিব উৎসুক হয়ে তাকালেন। রেদওয়ান তার কাঁধের বস্তা মুত্তালিবের পায়ের কাছে রাখে। মুত্তালিবও প্রশ্ন করলেন, বস্তার ভিতরে কি তা? রেদওয়ান শান্ত স্বরে জানালেন, লাশ? রেদওয়ান শান্ত স্বরে বললেন। মুত্তালিবের জন্য এই শব্দটি ভয়ানক ছিল। তিনি চমকে উঠলেন। রেদওয়ান চারপাশে দেখে বলল, আপনাকে একটা কাজ করতে হবে, বিনিময়ে বেতনের চেয়ে 3 গুণ পাবেন। মুত্তালিবের বেতন সাধারণ বেতনের চেয়ে এমনিতেই 3 গুণ, তার উপর আরও 3 গুণ, মানে রাজপ্রসাদ জেতার মতো লোভনীয় প্রস্তাব। মুত্তালিবের চোখ দুটি চকচক করে ওঠে। অর্থের লোভে মনের ভয় চাপা পড়ে। তিনি অভিজ্ঞ স্বরে সাহস নিয়ে বলে, তুমি খালি কও বাকি কাম আমার। রেদওয়ান আরেকটু এগিয়ে আসে, ফিসফিসিয়ে বলে, ভ্যান গাড়িটা নিয়ে আসেন, ছড় নেবেন বেশি, তারপর এই বস্তাটা আজমপুরের হাওরে ফেলে আসবেন। মুত্তালিব মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়টা আবার জেগে ওঠে, কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করে। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেওয়া যায় না, তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দেওয়াই উত্তম। তিনি ভ্যান গাড়ি নিয়ে আসেন। ভ্যান গাড়িটা হাওলাদার বাড়ির, সাথে অনেক ছনও নিলেন। দুজনের তাড়াহুড়ো করে ছনের ভেতর বস্তা রাখলো। রেদওয়ান বলল, সাবধানে কাজ করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মুত্তালিব চারপাশে দেখে ঢোক গেলেন। তার চোরা চাহনি তিনি আতঙ্কিত, কিন্তু তা রেদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রেদওয়ানকে আশ্বস্ত করলেন, করা ফুল হইব না, কাম সরে আমি আইতাছি। সকালেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন, বলল রেদওয়ান। মুত্তালিব হাসি বিনিময় করলেন, তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়েন। মুত্তালিবের পা বারবার ফসকে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে। তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে 1-2 লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কার লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বেরিয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথঘাটটাকে তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাস শব্দে নিজেই উৎকণ্ঠ হয়ে উঠছেন বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আসেন। রাস্তায় 2 ধারে গাছগাছালি, তারপর যত দূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুকে চাপা অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন? যদি কেউ বুঝে যায়, এই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ের রক্ত হিম হয়ে গেছে। তিনিও ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট 6 পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয় কিছুতেই কাটছে না। বুকের ভেতর ঝুঁকে যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি। তিনি ভাবলেন, ওই বাড়িতে তো এই কাজ করা অনেক মানুষ আছে, তাকে কেন কাজ দেওয়া হলো? এই লাশের সাথে কি কোনো বড় বিপদ জড়িত? মোত্তালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগলো। তিনি চারদিকে দেখে বস্তা মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা মুখের আঁচড়। মুত্তালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধ্যাবেলায় দেখেছেন জলজ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়েন। বাতাস ও তার পাতার ঘর্ষণের সৃষ্টির শব্দে তিনি চমকে উঠলেন। প্রস্তাবের বেগ বেড়ে যায়, চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাজে নিজেই লজ্জিত হন। লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। আজমপুর যেতে আরও 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবে না। মুত্তালিব দ্রুত বস্তায় মুখ বেঁধে ফেললেন।
আর একটু এগিয়ে নোয়াপাড়ার শেষ মাথা পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। এখানে সহজেই কারো আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতরে ছন ভিজিয়ে সেখানে বস্তাটা রাখলেন। তারপর বস্তার উপর আরও ছন দিয়ে দ্রুত জায়গা ছাড়লেন। সকাল 9টা বাজে। পূর্ণার হদিশ মেলেনি। পূর্ণা লাপাত্তা। এই খবর পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তীয় প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথে আরও কয়েকজন রয়েছে। সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজার নানা বাড়ির মানুষজন বলতে পদ্মজার নানু আর প্রতিবন্ধী হিমেল বেঁচে আছে। তারা দুজনেই অনেক দিন ধরে পদ্মজার খালার বাড়িতে ঢাকাতে আছে। গ্রামের কাছে আত্মীয় বলতে আর কেউ নেই। হাওলাদার বাড়িতে তো পূর্ণা নেই। পদ্মজা মোগার কাছে যখন শুনল পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খোঁজে। সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তার তার মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোর রাতে ফিরে রেদওয়ানের ঘরে বেঘরে ঘুমিয়েছেন। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই, তবে পদ্মজার সন্দেহ তালিকায় দুজনকেই রেখেছে। বাকি রইল খলিল আর আমির হাওলাদার। তারা দুজন রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। পদ্মজার ধারণা পূর্ণা বন্দী রয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা পূর্ণাকে বন্দি করেছে। পদ্মজা সরাসরি মজিদ এবং রিদওয়ানকে সকালে প্রশ্ন করেছে। দুজনেই উত্তর দিয়েছে তারা জানে না। আমিরের সাথে সাক্ষাৎ হলেই নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30। আমিরের দেখা মিলে। তার পরনে ঢিলা সাদা রঙের পায়জামা আর ফতুয়া, অনেক পুরনো কাপড়। হাঁটার তলে ফতুয়া দুলছে। সে সোজা আলোক ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলে, এই কাগজে আলমগীর ভাইয়ার ঠিকানা আছে। ঠিকানা এই খাম পৌঁছে দিবি। মগা বাধ্যর মতো মাথা নাড়ালো। সে ঠিকানা লেখা আছে। সেই ঠিকানায় পৌঁছায় মগার 16 ঘন্টা লাগবে। আমির চারপাশে দেখে বলে, মরে গেলেও এই খাম অন্য কারো হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। আচ্ছা। আমির ঘুরে দাঁড়ায় চলে যেতে মগা ডাকলো। আমির তাকালো। মগা বলল, ভাই, পূর্ণায় রাইতে তোমার লগে দেখা করতে আইছিল না? আমির চোখ ছোট ছোট করে ফেললো। বলল, না তো, কেন? মগা উসখুস করে বলে, পূর্ণারে খুঁজা পাইতেছি না, কইলে থাইকা। আমি সোজা হয়ে দাঁড়াই। সে মগাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্যে বলে, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি। পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া চাই। সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল। সে পাল্টা প্রশ্ন করল, আমি কি করে জানবো? পর্ণা তোমার কাছে গিয়েছিল না? ভাই, পূর্ণারে নিয়ে বাড়িতে যাইতেছিলাম, তখন পূর্ণা পথে থামাইয়া কইল তোমার লাগে দেখা করব, পরে নাকি তুমি হেরে বাড়িতে দিয়া আইবা। আমির একবার পদ্মজাকে দেখলো, তারপর মগার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তারপর এ বাড়িতে আসছিল? আইছিল মনে কয়। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলে, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়। সে পদ্মজার দিকে তাকিয়ে বলে, আমার সাথে তো পর্ণার দেখা হয়নি। মগা, তুই পর্ণাকে নিজ চোখে দেখেছিস এ বাড়িতে ঢুকতে? মগা না সূচক মাথা নাড়ালো। আমির দ্রুত গেটের দারোয়ান মুত্তালিবের কাছে যায়। মুত্তালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুত্তালিবকে প্রশ্ন করে, পর্ণা গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুত্তালিব কোনো রকম দ্বিধা ছাড়াই মিথ্যা বললেন। না, আহে নাই তো। পদ্মজা থমকায়। এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দি আছে, কিন্তু পূর্ণা নাকি আসেইনি। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানেই দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেওয়া কালো শাড়িটা এখনও তার গায়ে জড়িয়ে আছে। লতিফাও রেণু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেটের ভেতরে এসে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পরিপাটির ওপর শুয়ে আছে পূর্ণা, পা থেকে গলা অবধি চাদর দিয়ে ঢেকে রাখা।
পদ্মজা মরল বাড়িতে পা রাখতে সবাই তার দিকেই তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট্ট মেয়ে প্রতিদিন ভোর রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। বস্তা ভরে শুকনো পাতা নিয়ে বাড়ি ফিরে। সঙ্গে থাকে তার ছোট ভাই। দুজন মিলে নিত্যদিনের মতো আজও পাতা কুড়াতে বের হয়েছিল। ঝোপঝাড়ে ছনের স্তূপ দেখে তারা খুব অবাক হয়। রান্নার কাজে ছন খুব ভালো কাজ করে। তার ছন সংগ্রহ করতে গিয়ে একটা ভারী বস্তা আবিষ্কার করে। বস্তার মুখ খুলে দুজনেই ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের কয়েকজন পূর্ণাকে চিহ্নিত করে, তারপর নিয়ে আসে আটপাড়ায়। পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। মোড়ল বাড়িতে কত রকম মানুষ উপস্থিত হয়েছে, তাও পদ্মজার কাছে চারপাশ যেন জনমানবিহীন লাগছে। তার চোখ শুষ্ক। প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে বাসন্তী ও প্রান্ত। তারা পারলে জোর করে পূর্ণাকে জাগিয়ে তুলে। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসে। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। পদ্মজার এক হাতে ছুঁয়ে দেয় পূর্ণার মুখ, তারপর মৃদুস্বরে ডাকে, পূর্ণা, পূর্ণা রে। পূর্ণা সাড়া দেয় না। সে এখন মৃত একটি লাশ মাত্র, যে কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে চিরজীবনের জন্য চলে যাবে। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশে দেখলো, তাকে কেমন যেন দেখাচ্ছে। পদ্মজা চারিদিকে তাকিয়েও কোনো মানুষ দেখতে পেল না, অথচ তার চারিপাশে মানুষ মেলার বসেছে। পদ্মজা পূর্ণার এক হাতে গালের মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙুলে চুল পেঁচানো। পদ্মজা সময় নিয়ে চুল থেকে পূর্ণার আঙুল মুক্ত করলো। অনেক লম্বা একটা চুল, মেয়ে মানুষের চুল। পূর্ণা মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল, তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল, তারপর আবার আদুরের স্বরে ডাকলো, পূর্ণা, বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণা সাড়া দিবে না, কোনো দিনও দিবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। পদ্মজা বিশ্বাস করতে পারছে না। সে অস্থির হয়ে উঠে একটু দূরে সরে বসে। তার নিঃশ্বাস এলোমেলো হয়ে ভারী, বুকের ভেতর তোলপাড় বয়ে যাচ্ছে। তার মস্তিষ্কে স্নায়ুর নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে হামাগুড়ি দিয়ে আরেকটু দূরে সরে যায়, মাথায় হাত দিয়ে বসে পড়ে। তারপর আরেকটু করে দূরে সরে যায়। এইভাবে যেতে যেতে অনেক দূরে চলে যায়। মানুষ তাকে হাঁ করে দেখছে। কিছুক্ষণ দূরে বসে থাকা চট করে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দেয়। সে এখনও কাউকে দেখতে পাচ্ছে না, শুধু বাসন্তী, প্রেমা ও প্রান্তকে দেখছে। আর দেখছে ঘুমন্ত পূর্ণাকে। পদ্মজা পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজলো। যখন সে মৃদুলকে খুঁজতে লাগলো, তখন তার চোখে পড়লো অনেক মানুষ এসেছে। এত মানুষ কখন এলো? মৃদুল কোথায়? পদ্মজা মৃদুলকে খুঁজতে উঠে দাঁড়ায়। মানুষের ভিড়ে ঢুকে সে মৃদুলকে খুঁজতে থাকে। আমি দূরে দাঁড়িয়ে আছে, তার বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। পদ্মজার বুকের ভেতর যে সহ্য ক্ষমতা পুষে রেখেছিল, আজ সেটা ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, একটুকু কাঁদছে না। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন সে হাউমাউ করে কাঁদতে পারে। কিন্তু সেই ইচ্ছে প্রকাশে দুঃসাহস আমিরের নেই। সে এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির রেদওয়ান আর খলিল আর মসজিদকে সন্দেহ করেছিল, কিন্তু আমিরের জানা মতে এরা এত বড় ভুল করবে না। তারা কখনো ঝোপঝাড়ে লাশ ফেলবে না, তারা নদীতে ভাসিয়ে দেয় যাতে প্রমাণ মুছে যায়। কিন্তু পূর্ণার এখন অগণিত প্রমাণ পাওয়া যাবে। একজন কুখ্যাত অপরাধী হিসেবে আমি নিশ্চিত এত বোকামি একমাত্র প্রথম খুন করা কেউ করবে, অথবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুম করার সেই বোকা। অরন্দপুরে তারা ছাড়া আর কে হতে পারে? বাসন্তীর হাতের নাড়াচাড়ায় পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ের নপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চেয়াল শক্ত হয়ে আসে। এবার সে নিশ্চিত এই কাজ কারা করেছে। আমির দ্রুত পায়ে শোবার অগোচরে মোড়ল বাড়িতে ছাড়ল। তার গন্তব্য আজিদের বাড়ি। মৃদুল সে আজ বেজায় খুশি। ট্রলার নিয়ে এসেছে বউ নিতে, সাথে এসেছে মা, বাবা সহ আত্মীয় স্বজন।
গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথম রাজি হননি। যখন দেখলেন মৃদুল সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি। তিনি ছেলের বিয়েতে থাকতে চান, আর কাছের কয়েকজনকে নিয়ে তারপর বউ আনতে যেতে চান। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। জুলেখা এখনো গাল ফুলিয়ে বসে আছেন। তিনি মন থেকেই বিয়েটা রাজি নন। মৃদুলের তাতে যায় আসে না। তার বাবা মা বিয়েতে থাকছে, এটাই অনেক। আটপাড়া খালে এসে ট্রলার থামে। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে যেতে মিনিট 5 লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে। তার ঠোঁটে হাসি লেগেই আছে। যে কোনো কথাই সে হাসছে। ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। মৃদুলকে ব্যাগ হাতে দেখে তার এক ভাই বলল, আরে বেটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটি জিনিস লাল। সে নিজের পূর্ণার জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সব কিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে দিতে চায়। মৃদুল নাছোড়বান্দা। তার ভাই তার সাথে তর্ক করতে পারল না। মৃদুল খুশির জোয়ারে ভাসছে। সে সবার আগে আগে হেঁটে যায়। মিনিট দুয়েক হাঁটার পর মোড়ল বাড়ির সামনে সে ভিড় দেখতে পেল। মৃদুল অবাক। গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হলো নাকি? নিজে উত্তর খুঁজে নিল, দাওয়াত হবে। পূর্ণা কত পাগল। মৃদুল হাসলো, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি এসে। বাড়ি থেকে কান্নার স্বর ভেসে আসছে। জুলেখা বললেন, বাড়ির ভেতরে কান্নাকাটি হইতেছে না? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করল, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? সে দৌড়ে বাড়ির ভেতরে ঢোকে। মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়। পূর্ণার লাশ দেখেই চোখ বন্ধ করে ফেললো। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কিসব দেখছে। মৃদুল আবার চোখ খুলল। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখলো। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে, কাদা মাখা লাল টুকটুকে দুটো পা। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল না, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে পূর্ণার মাথার কাছে চলে আসে। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে ছলো ছলো চোখে সবার দিকে তাকায়। বাসন্তী মৃদুলকে দেখে আরও জোরে কাঁদতে থাকলেন। ঘটনাটা মুছতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গালে আলতো করে থাপ্পড় দিয়ে পূর্ণাকে ডাকে। ভালোবাসা মানুষের সাথে সংসার করার আশায়, পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সেই মানুষটা নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার মা বাবার দিকে তাকায়। কেমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়। লাশের আশপাশ থেকে সবাইকে সরিয়ে যেতে বলে। মৃদুল বোকা বোকা চাউনিতে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললে মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলে, পূর্ণা, এই পূর্ণা ওঠো, আমার শেষ কথাটা রাখো, উঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতেছি। মৃদুল দ্রুত ব্যাগের চেনটা খুললো। তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করলো। তারপর সে বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমার যে ঘর সংসার পাততাম, সেই ঘর আমি সাজাইয়া আছি পূর্ণা, সুন্দর করে সাজাইয়া আছি। পুলিশ তাড়া দিচ্ছে। কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়ার লাশ ছোঁয়া অনুমতি নেই। কিন্তু মৃদুল জাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যিই মৃদুল বিয়ে করতে এসেছে। আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আর একবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরও শক্ত করে ধরে। সে বিড়বিড় করছে, পূর্ণাকে কানে কানে কিছু বলছে। যখন দুজন লোক মৃদুলকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি ওঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা, চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরও কি কি আছে না, সব বাইর করে আম্মা পূর্ণারে সাজাইব সবাই, আমি বিয়া করবো আম্মা। আম্মা, আমার পূর্ণাটা উঠতে খাও, আম্মা ওরে কারা মারছে আম্মা। মৃদুলের পাগলামি দেখে ভড়কে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে বসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে বলে, আম্মা, মরা মানুষের বিয়া করা যায় না, আমার বিয়া দাও আম্মা, তারপর এক লগে কবর দাও, আমি ওরে ছাড়া কেমনে থাকবো আম্মা।
মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামচে ধরে আটকাতেও পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। তার 2 হাত টেনে ছোটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। মৃদুল কিছুতেই পূর্ণাকে ছাড়বে না। আকাশের মালিক যেন নিজ দায়িত্বে মৃদুলের উপর শক্তি ভাণ্ডারের সব শক্তি ঢেলে দিয়েছে। এইভাবে চলতে থাকলে লাশ পচে যাবে, তদন্ত ঠিকঠাক হবে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে আঘাত করলো। মৃদুল তাও তার কাছে অটল থাকে। সে হাউমাউ করে কাঁদছে, পূর্ণাকে চিৎকার করে ডাকছে, বুক ফেটে যাচ্ছে তার। সে পূর্ণার মাথায় চুমু দিয়ে পূর্ণাকে বলে, কবুল কবুল কবুল, আমি কবুল করছি পূর্ণা, তুমি খাও। সবাই শুনছে আমি কইছি, সবাই শুনছেন না? তুমি খাও পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সাথে নিয়ে যাও। মৃদুল মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারও সবাই খবর দেন, পূর্ণার লগে খবর দেন, দিবেন আপনারা? আমি কবুল কইছি না, অর্ধেক বিয়ে হইয়া গেছে, হয়েছে না? মৃদুল কাঁদতে কাঁদতে হাসলো। জুলেখার কান্না শুরু করেছেন। মৃদুলের এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরা এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময়ে হলেও তো তিনি মৃদুলের সুখী দেখতে চান। তিনি মনে মনে চাইছেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক, মৃদুল হাসুক। মৃদুলের পিঠ ছেড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদ এক প্রেমিককে আঘাত করছে যেন পূর্ণাকে ছেড়ে দেয়, কিন্তু মৃদুল তো ছাড়বে না, সে কিছুতেই ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ ফিসফিসিয়ে বলে, এই কালি কালি কইছে তো, কুশা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়া দেখো একবার, আসমানের ভরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো যায়। মৃদুল বন্দি পাখির মতো ছটপট করছে। সে পায়ে মাটি খুঁড়ছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে মৃদুলের গলার রগ ফুলে লাল হয়ে গেছে। মানুষের টানা হেঁচড়ার তার পরনে পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নিজের অজান্তে এক শ্যামাকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া স্বপ্ন আসা এমনও হয়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আকস্মিক থাপ্পড়ে রেদওয়ানের ঠোঁট দুটি কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে ক্ষোভ আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা স্বরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রেদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ, যা রেদওয়ানের জন্য বিপজ্জনক। মুত্তালেব যেখানে যেভাবে ফেলে চলে আসবে জানলে সেই দায়িত্ব দিত না, কিন্তু যা হবার তো হয়েই গেছে। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারে। খলিল মিয়ে যাওয়া গলায় বলে, ভাইজান ও বুঝে না, না বুঝে কইরা ফেলছে। মজিদ চেয়ারে বসলেন, জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে বললেন, যা করেছি, কিন্তু শেষে কি বোকামিটাই করলো? লাশ কেউ ঝোপে ফেলে আসে? রেদওয়ানের মুখ খুলল। রেদওয়ান কথা যেন আগুনে ঘি ঢালল। মজিদ উঠে দাঁড়ালো। রেদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রেদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বলে, এখনো এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রেদওয়ানকে বললেন, তুইও আয় সাথে। রেদওয়ান পথ আটকে বলল, একটা কথা ছিল। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। মজিদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি, যিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন। নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের, কিন্তু মজিদকে টেক্কা দিতে গিয়ে মাতব্বরি পদরা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি। মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন, সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে।
তিনি রেদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার আরেকটা অঘটন ঘটালি। রেদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলে। আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রেদওয়ানের উচ্চারিত প্রতিটা শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার কি করবি? অপমানে রেদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেয়। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদ সাথে খলিলও বেরিয়ে গেল। রেদওয়ান অনেকক্ষণ থেম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রেনু আলোকঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলোকঘর ঝাড়ু দিতে গিয়েছিল। তারপরেই মজিদ, খলিল ও রেদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনা আর আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রেনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেলো। তার বুক কাঁপছে। সে বাকহারা। পূর্ণাকে রেদওয়ান আর খলিল খুন করেছে, এটা শুনে তার মাথা ভনভন করছে। আজিদের বাড়ি আঙিনায় শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতরে ঢুকলো। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল। আসমানি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতে দাঁত চেপে বলে, একটা মিথ্যা বললে সোজা নরকে পাঠিয়ে দিব। আসমানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানির হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি ধরে শক্ত করে। আসমানি কাঁচতে থাকে। হৃৎপিণ্ড আর একটু হলে ফেটে যেত। শ্বাসনালী ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতো। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপাল রগ ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলার আওয়াজ নিচু করে বলল, পর্ণার সাথে কি হয়েছিল? আসমানির চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চেনে গতকালই আন্দাজ করতে পেরেছিল। আমির দ্রুত সব ধরে ফেলবে, কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি। আসমানি কথা বলার জন্য উদ্যত হলে তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুঁতে দিব, সত্য বলার সুযোগ দিব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটিতে পুঁতে দেয়। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলে, চুল ছাড়ো কইতাছি। আমির আরও শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নিবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দেয়। ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে বলে উঠল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছে। মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন, তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিদ শফিকের পরিণতি জানে। তারা কেউ শফিককে হারিয়ে একটুকু ব্যথিত নয়। পাপের রাজত্বে প্রয়োজনীয় সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এ সম্পর্কিত কিছুই জানে না। তিনি সব সময় নীরব। পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলে অর্থ উপার্জন করছে, এই তো অনেক। তিনি রানীর মতো আছেন, আর কি লাগে। তার রাগটা আসমানির ওপর। আসমানির সাথে শফিকের দৃষ্টি কটু ঘেঁষাঘেঁষি তিনি অনেকবার দেখেছেন। এ নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুজনেই ক্রুদ্ধ হতো। তাই তিনি অনেকদিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণা নাকি খুন হয়েছে। আমির উত্তর দিল না। সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমির ওপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী, রূপের ঝোলকে পুরুষ মানুষ কাত করার ক্ষমতা তার আছে। আজিদ মাঝের মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো। আজিদ প্রথম অবাক হয়েছিল একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতোই হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসাবে তার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে হচ্ছে আসমানি।
মায়ের পেশা মেয়ে পেয়েছে। আসমানি 16 বছর বয়স থেকেই তার গ্রামে কুকীর্তি করে বেরিয়েছে। গ্রামের সালিসে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার আর আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দেয়। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে সংকোচ করেছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে। এখানে আজিদের তার কিছুই বলার ছিল না। সে আসমানিকে বিয়ে করে, তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে। আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এই নিয়ে সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ির আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে। গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আর একটা বিয়ে করবে। আজিদ সোজা কলপাড়ে চলে আসে। আজ বিকেল থেকে রওনা হতে হবে। মালিয়া বানুর অসুস্থতা বেড়েছে, শহরে ভালো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধহয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে প্রবেশ করলো। গাঢ় অন্ধকারে আলোক ঘর ডুবে আছে। চারিদিকে এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে। খলিল মজিদ বাড়িতে নেই, তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে, কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বাঁ হাতের কাজ। আমির বিছানা হাতেরে বালিশের নিচ থেকে দেশলাই বের করে হারিকেন জ্বালালো। মগা বিকেলে বেরিয়ে গেছে, তাই আলোক ঘরে শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডগার শব্দে আলোক ঘরে টেকা যায় না। আমির তাই খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট্ট খাম বের করলো, তারপর হারিকেনের সামনে বসলো।